প্রিয় দর্শক, আজ কথা বলবো রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত ও বিভাজনে একটা জাতির মানদণ্ড নির্ধারণ বিষয়ে। আপনারা জানেন যে বর্তমান সময়ে যেসব দেশে সুশাসন বিরাজ করে, সুশাসন বলতে আধুনিক যুগে যেসব দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বিরাজমান, নামে নয় কার্যকরী বিদ্যমান, সেই সব দেশকে গণতান্ত্রিক সুশাসন ব্যবস্থার দেশ বলা হয়। আবার অনেক দেশ রয়েছে নামে গণতন্ত্র, কিন্তু সেই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কার্যকর না। সেই দেশগুলো মূলত তৃতীয় বিশ্বের অনেক দেশ, যেগুলা অনুন্নত দেশ, বা কিছু কিছু দেশকে তাদের গভর্নমেন্ট উন্নয়নশীল দেশও বলে। তো বিষয়টা যেটা বলতে চাচ্ছিলাম তা হলো, আমরা যদি উন্নত বিশ্বের দেশগুলোর দিকে তাকাই, তাহলে আমরা দেখি, বিশেষ করে আপনারা সবাই জানেন, আমেরিকাতে যখন টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলা হয়, তখন কিন্তু আমেরিকাতে বিদ্যমান রিপাবলিকান এবং ডেমোক্রেট পার্টি উভয় পার্টি তাৎক্ষণিকভাবে বসে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয় তারা এর পাল্টা জবাব দেবে, এবং সিদ্ধান্ত অনুযায়ী তারা সেই পদক্ষেপ নিয়েছিল। সেই পাল্টা জবাবের ফলাফল কি হয়েছিল সেটা আমার আলোচনার বিষয় নয়। আমার আলোচনার বিষয় হলো তাদের মধ্যে জাতীয় স্বার্থে যে ঐক্যমত, যে তারা একটা ইতিবাচক উদাহরণ দেখিয়েছিল। জাতীয় স্বার্থে তাদের মধ্যে কোনো সংখ্যাবোধ নেই, কোনো ইগো নেই এবং কোনো সংকোচতা নেই। তারা নির্দ্বিধায় একটা টেবিলে বসতে স্বাচ্ছন্দ্য বোধ করে, কারণ সবার উপরে তাদের দেশ। কিন্তু বিপরীত দিকে আমরা কি দেই? ধরেন, সবার বোঝার সুবিধার্থে আমি যদি আমাদের দেশের উদাহরণটাই দিই। আমাদের দেশে যদি আমি শুরু করি শান্তি চুক্তি দিয়ে। আপনারা সবাই জানেন, পার্বত্য চট্টগ্রামের সাথে যখন বাংলাদেশ সরকারের শান্তি চুক্তি হয়েছিল, তখন কিন্তু সমস্ত রাজনৈতিক দলের উপস্থিতি বিদ্যমান ছিল না, যার ফলে কেউ বলেছে অশান্ত অবস্থাকে শান্তিতে রূপ দিয়েছে তারা, এবং সব কৃতিত্ব তাদের। আবার কেউ বলেছে যে না, দেশের সার্বভৌমত্ব বিক্রি করে দেয়া হয়েছে এই চুক্তিতে। এই যে দুই ধরনের বক্তব্যের ফলে জনগণের মধ্যে একটা বিভাজন তৈরি হয়, কারণ জনগণ তো সকল পার্টিরই অনুসারী থাকে, বিভিন্ন ভাগে বিভক্ত হয়। কিন্তু তারা যদি এক টেবিলে বসে সিদ্ধান্ত নিতেন, তাহলে জনগণের মধ্যে সেই বিভাজনটা হতো না। তারপরে আমরা দেখি ফারাক্কা চুক্তির ক্ষেত্রে। ফারাক্কা চুক্তির ক্ষেত্রে কি হলো? বাংলাদেশ পানি পেল, কিন্তু দেখা গেল কি, কেউ বলেছে আমরা আমাদের ন্যায্য হিসা আদায় করতে পেরেছি, কেউ বলেছে যে না, আমরা বঞ্চিত হয়েছি, আমাদের আরো বেশি পাওয়ার কথা। এটাও কিন্তু একই কারণে, যেহেতু তারা এক টেবিলে বসেন নাই। সর্বশেষ, এটা নিশ্চয়ই সবারই মনে আছে, যখন রোহিঙ্গাদের বসবাসের সুযোগ করে দেওয়া হয় বাংলাদেশে, বাস্তবতা হলো তখনকার সরকার রোহিঙ্গাদের প্রবেশ দিতে তাদের অনীহা ছিল, কিন্তু কিছু ধর্মীয় সংগঠন তাদের মিছিল, মিটিং এবং বিরোধী দলেরও সেই ধর্মীয় সংগঠনের প্রতি সহানুভূতি আচরণের কারণে তখনকার সরকার মনে করল যে তারা রাজনৈতিকভাবে হয়তোবা হুমকির সম্মুখীন হবে, তার চেয়ে তাদেরকে আশ্রয় দেওয়াটাই শ্রেয়। তাদের আশ্রয় দিক, এটা নিয়ে আমি কোনো কথা বলতে রাজি না। কিন্তু এই আশ্রয় দিতে গিয়ে যেসব সমস্যা হবে, যেসব চিন্তা করে তারা প্রথম না বলেছিল, এটা নিয়ে যদি তারা ধর্মীয় সংগঠন এবং বিরোধী দলের সাথে আলোচনায় বসত,
তাহলে আজকে হয়তো সিদ্ধান্তটা ভিন্ন হতে পারত। আপনি দেখেন, মিয়ানমারের প্রতিবেশী দেশ আরো অনেকগুলো দেশ রয়েছে, কই সেসব অঞ্চলে তো রোহিঙ্গাদের অবাধ প্রবেশ করে বসবাসের উপযোগী করে দেওয়া হয় নাই? আমাদের দেশে দেওয়া হলো কেন? এই দেওয়া হওয়ার ক্ষেত্রে কি সর্বদলীয় কোনো সিদ্ধান্ত হয়েছিল? হয় না। সর্বদলীয় সিদ্ধান্ত হলে হয়তো এই সিদ্ধান্তটা আরো উত্তম হতে পারত। এখন এই রোহিঙ্গারা আমাদের দেশের জন্য আশীর্বাদ না অভিশাপ, তার সময়ই বলে দেবে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই যে রাজনৈতিক দলের ঐক্যমত এবং বিভাজন, যেসব দেশে ইউরোপ বলেন, আমেরিকা বলেন, তারা যখন জাতীয় স্বার্থে এক টেবিলে বসে এবং ওই আলোকেই সেই সব উদাহরণের ভিত্তিতে, সেই সব অ্যাক্টিভিটিজের ভিত্তিতে ওইসব দেশের জাতিকে শুধু তাদের নিজেদের দেশের লোকের মুখে না, অন্য দেশের মানুষও তাদেরকে একটা উন্নত মানদণ্ডে স্থান দেয়। আবার যেসব দেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিহিংসা, সংকুচতা, ইগোর যুদ্ধ, জাতীয় স্বার্থে এক হতে পারে না, সেই সব দেশের জাতির যে মানদণ্ড, সেই সব মানদণ্ড কোথায় স্থান তা কিন্তু জানার জন্য বাহিরের দেশগুলার কাছ থেকে তথ্য নিতে হবে। নিজের ডুল নিজে বাজানোর যে অপসংস্কৃতি, ইহা থেকে আমাদের বের হয়ে মানুষ কি বলে সেইটাকে শুনতে হবে এবং কেউ যৌক্তিক কিছু বললে তা গ্রহণ করতে হবে। তো আজ আমার আলোচনার বিষয়টা ছিল এটাই, যে আমরা নিজেরা নিজেদের প্রশংসায় নিজেদের না বাসি, আমাদের অ্যাক্টিভিটিসটা এমনভাবে করি যেন আমাদের স্থানটা কোথায় অন্যরাই বলে। তো আসুন রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন না রেখে জাতীয় স্বার্থে ঐক্যমত যেমন দরকার, তেমনি সমাজে বিদ্যমান আরো বিভিন্ন স্টেক হোল্ডার যারা রয়েছে, বিভিন্ন গোত্র বলেন, ধর্ম বলেন, সামাজিক সংগঠন বলেন, তাদের মধ্যে ঐক্যমত এবং সহমর্মিতা যদি না থাকে, তাহলে জাতি হিসাবে আমরা নিজেদেরকে শুধু মুখে মুখে উন্নত বললে আমরা উন্নত হতে পারবো না। আমি মনে করি আমরা উন্নত জাতি কিনা এই বিতর্কে না গিয়ে আমাদের আরো উন্নত জাতি হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য আমাদের দুর্বলতাগুলো আমরা ওভারকাম করি এবং আমাদের মধ্যে বৃহত্তর স্বার্থগুলোকে আমরা প্রায়োরিটি দেই। এই ক্ষেত্রে আমাদের ব্যক্তিগত ইগো এবং অহংকারগুলা আমরা চেষ্টা করি মিনিমাইজ করে চলার। সবার নিকট এই প্রত্যাশা রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন।